দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ? তোমরা কি আমি যে হ্যান্ডআউটটা শো করছি জি দেখতে স্যার, পাচ্ছ? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা। এত বড় রাখবো নাকি আর একটু ছোট করব? স্যার এতটুকুই থাক স্যার। ঠিক আছে। শুরুটা কি আর একটু পরে করব? স্যার আর 2-3 মিনিট ওয়েট করি স্যার, হয়তো সবাই ঠিক আছে। জয়েন। এখন শুরু করি। জি স্যার। দেখো, আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে ডিসপারশনের যেই মেজারগুলি পড়িয়েছি, বিশেষ করে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। আমরা যখন তুলনা করতে যাব ভেরিয়েশন দুটি সিরিজের মধ্যে অথবা দুইটা পপুলেশন আছে বা দুইটা স্যাম্পলের মধ্যে, কোনটার ডাটাটা, কোন স্যাম্পলের ডাটাটা হোমোজেনিটি বেশি বা কনসিস্টেন্সি বেশি বা ভেরিয়েশন সংক্রান্ত যদি আমরা সিদ্ধান্ত নিতে চাই কোনটার ভেরিয়েশন বেশি কোনটা কম, তাহলে আমাদের এই রিলেটিভ মেজার অফ ডিসপারশনটা আমাদের তখন বেশি কার্যকরী ভূমিকা রাখে। কারণ হলো এখানে আমাদের কোফিশিয়েন্ট, আমরা যেই কোফিশিয়েন্টগুলি বা যেই মানগুলি পাচ্ছি, এই মানগুলির আমাদের কোনো ইউনিট থাকে না, ইউনিট ফ্রি ভ্যালু পেয়ে যায়। যেগুলি আমাদের সুবিধা হয়, যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে বাংলাদেশে মানুষের ইনকামের ডিস্ট্রিবিউশনের ভেরিয়েশনটা আর আমেরিকানদের ইনকাম ডিস্ট্রিবিউশন ভেরিয়েশনটা কেমন, কাদের ডিস্ট্রিবিউশনে ইউনিফর্মিটি বেশি। এটা করতে হলে হয় আমাকে টাকাকে ডলার কনভার্ট করতে হবে অথবা ডলারকে টাকায় কনভার্ট করতে হবে। দিস ইজ ভেরি ট্রাবলসাম, সো উই ক্যান নট সাজেস্ট টু কনভার্ট দ্য ডেটা সেট into the same unit. It is very much troublesome. So here we can very wisely use any of the relative measures of dispersion. But the best measure of dispersion in case of relative or in case of comparing two distributions in consideration of their variation, I suggest you to use coefficient of variation. This is the best relative measure of dispersion. What's the reason of considering this one as the best? Because I have already discussed in the last class that standard deviation is the best measure of dispersion. So here this formula includes standard deviation, and ultimately this this is a, though this is one of the absolute, sorry, one of the relative measures of dispersion.
this measure also can be treated as the best one. এখানে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমি তোমাদের বুঝিয়েছি দুটি ক্ষেত্রে এটি করা উচিত। একটি হলো আমরা যদি ইউনিট দুটা পপুলেশনের মধ্যে ভেরিয়েশন তুলনা করতে চাই কোনো বৈশিষ্ট্যের, তাহলে ইউনিট যদি ভিন্ন হয় তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরিবর্তে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা ব্যবহার করব। কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলে যদিও এটি ভালো সর্বশ্রেষ্ঠ পরিমাপক ডিসপারশনের, তথাপি যেহেতু ইউনিট আছে ভিন্ন ইউনিটের ক্ষেত্রে আমরা তখন তুলনা করতে পারবো না, যার কারণে আমরা ভিন্ন ইউনিটের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে অধিক উপযুক্ত পরিমাপক ডিসপারশনের আমরা মনে করি। নেক্সট হলো যদি যেই দুটা ডিস্ট্রিবিউশন বা যে দুটা ডাটা সেট কম্পেয়ার করতে চাচ্ছি তাদের ভেরিয়েবিলিটি, সেই দুটা ডাটা সেটের যদি মিন ভ্যালু সমান হয় তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে তুলনা করতে পারি ভেরিয়েশনটা। কিন্তু যদি মিন ভ্যালুর মধ্যে যথেষ্ট পার্থক্য থাকে তাহলে আমাদের সেই ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা আমাদের তুলনা করার জন্য সর্বোত্তম হবে। তাই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ব্যবহার করার দুটি কথা আমি বলেছি। আমি দেখি এই হ্যান্ডআউটটা পাঠানোর সাথে সাথে ওটিও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। এটি আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হ্যান্ডআউটটা। তোমার ওই সিবিটার কোন ক্ষেত্রে প্রযোজ্য, অনেক সময় পরীক্ষা আসে যে ইন হোয়াট সিচুয়েশনস কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ মোর প্রেফারেবল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এরকম কোশ্চেন আসে। তখন এই দুটা পয়েন্টে আমরা সাধারণত বলে থাকি, একটা হলো আমরা যখন কম্পেয়ার করতে চাই দুটি ডিস্ট্রিবিউশন বা দুটি ডেটা সেট অথবা দুটি স্যাম্পল অবজারভেশন, তখন আমাদের কোনটার ভেরিয়েশন বেশি কোনটার কম, সেই অবস্থা আমরা ইউনিট যদি একই থাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে করতে পারি। তারপরে মিন যদি দুইটা একই থাকে মোরলেস কাছাকাছি থাকে তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে করতে পারি। কিন্তু আমরা যদি আমাদের ইউনিট ভিন্নতা থাকে তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে করা ঠিক হবে না। আর আরেকটা হলো আমাদের যদি দুইটা ডাটা সেট বা দুইটা পপুলেশন অথবা দুইটা ডিস্ট্রিবিউশনের যদি আমাদের মিন ভ্যালুটা কাছাকাছি না হয়, পার্থক্য থাকে, তখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার না করে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ব্যবহার করাটা যথোপযুক্ত মনে করি। এই দুটা পয়েন্ট তোমরা যদি লিখতে পারো ভালো, নতুবা আমি হ্যান্ডআউটের মধ্যে ওটা ইনক্লুড করে অথবা আলাদা ফাইলের মধ্যে দিয়ে দিতে পারি যে সিভির যে আলাদা গুরুত্ব যে দুইটা পয়েন্ট বলেছি এই দুইটা পয়েন্টে আছে ওই হ্যান্ডআউটে। তো ওইটা আমার আরেকটা কম্পিউটার আছে, তো এখনই তোমাদের দেখাতে পারতাম। ওই আবার ইন্টারনেট কানেকশনটা এখান থেকে ওই কম্পিউটারে নিতে হবে, তারপর ইমেলে এটার মধ্যে আনতে হবে, তারপর তোমাদের কাছে পাঠাবো, অথবা সরাসরি ওখান থেকে ইমেলে তোমাদের কাছে পাঠিয়ে দিতে পারি। এই এখন দেখো নোট আকারে এটি দিয়েছি এখানে সিভি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সিভি মানে তো তোমাদের আবার জীবন বৃত্তান্ত সেই সিভি না, এখানে সিভি মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ঠিক আছে। For comparing the variability of two series, we calculate the CV for each series. The series having greater CV is said to be more variable or unstable than the other. এখানে সিবির মান দুইটা তুলনা করতে গেলে সিবি তুলনা করতে গেলে যেই সিবিটা কম হবে সেইটার করেসপন্ডিং পপুলেশন বা সিরিজ বা ডাটা সেটের হোমোজেনিটিটা বেশি বা ইউনিফর্মিটি বেশি বা কনসিস্টেন্সি বেশি বা রিলেবিলিটি বেশি। যার সিবি কম সে অধিক হোমোজিনিয়াস, ওই ডাটা সেটটা হোমোজিনিয়াস বেশি। আর যার সিবি বেশি তা সে হেটারোজেনিটি বেশি বা ভেরিয়েবিলিটি বেশি ডাটা সেটের। এটা তোমাদের বুঝতে হবে। CV of the great practical significance and the best measure of comparing variability of two series or two or more series, no problem, এটা বলেছি। এখন চলো মোমেন্টস নিয়ে লাস্ট ক্লাসে আমি ডিসকাস করেছিলাম মোমেন্টস এর কথা। কি বলেছি? মোমেন্টস আর কনস্ট্যান্ট হুইচ আর ইউজড টু ডিটারমিন দ্য সাম ক্যারেক্টারিস্টিক্স, নেচার, শেপ, প্রকৃতি, আকৃতি, আকৃতি প্রকৃতি আর কি, প্রকৃতি আকৃতি, আকৃতি হলো শেপ, প্রকৃতি হলো নেচার of frequency distribution. Moments about the mean are called central moments বলেছি, and those about arbitrary value
known as raw moments. মনে আছে লাস্ট ক্লাসে বলেছি মনে আছে সেন্ট্রাল মোমেন্টস, র মোমেন্টস, নাকি শুধু মোমেন্টস পর্যন্ত বলেছি? স্যার র মোমেন্টস পর্যন্ত বলেছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, র মোমেন্টস পর্যন্ত বলেছি, জি স্যার। এটি আমার মনে আছে। আচ্ছা, তাহলে আমরা এখন মোমেন্টস দু রকম আমি লিখেছিলাম হোয়াইট বোর্ডে, র মোমেন্টস আর সেন্ট্রাল মোমেন্টস, র আর সেন্ট্রাল। তাহলে আমরা বলেছি যে সূত্রের মধ্যে যদি মিন বিয়োগ করা হয় তাহলে ওটাকে সেন্ট্রাল মোমেন্ট বলবো, আর যদি যে কোনো মিন ছাড়া অন্য আরবিট্রারি ভ্যালু বিয়োগ করা হয়, সূত্রের মধ্যে ধরা হয়, তাহলে যেখানে মিন বিয়োগ করা হয় মিনের পরিবর্তে অন্য আরবিট্রারি ভ্যালু, তাহলে আমরা সেটাকে বলছি র মোমেন্টস সেগুলিকে। এখন চলো যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা সেন্ট্রাল মোমেন্টটা কিভাবে আমরা সূত্রটা পেতে পারি। দেখো, যদি আমরা এখানে x1 x2 আপ টু xn একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেখানে এগুলি হলো মিড ভ্যালু, ফার্স্ট ক্লাসের মিড ভ্যালু x1, সেকেন্ড ক্লাসের মিড ভ্যালু x2, nth ক্লাসের মিড ভ্যালু xn, তাহলে আমরা rf সেন্ট্রাল মোমেন্টের সূত্রটা এইভাবে লিখতে পারি। পাওয়ারটা এই যে মিন ভ্যালু থেকে, সরি মিন ভ্যালু ডিফারেন্স দিচ্ছি অবজারভেশন গুলো থেকে, আর ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করছি, দেখো পাওয়ারটা আর এর মান যদি 1 বসিয়ে দাও তাহলে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট, তাহলে এখানে 1 হবে। তার মানে তখন ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের মান কত হবে? এটার মান 1 হলে তোমরা একটা সূত্র পড়িয়েছি অ্যারিথমেটিক মিন পড়ার সময়, কি হবে এটা বলো তো? তখন কে বলতে পারবে? আর এর মান যদি 1 হয়, এই পাওয়ারটা এটা 1 হয়, তার মানে থাকবে না পাওয়ার, তখন উপরে ভ্যালুটা কত? উপরের মানটা কত আসবে? অ্যারিথমেটিক মিনের প্রথম প্রপার্টি কত? Sum of the deviations taken from arithmetic mean is equal to কত? স্যার 0। 0। এই 0 হবে। দেখো এই যে দেখো, এই mu1 for any distribution is 0, এই যে mu1 is equal to 0, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট। ওকে, আর এর মান যদি 0 বসাই তাহলে আমরা কি পাই? r is equal to 0। এখানে যদি 0 বসাই তাহলে এই পাওয়ারটা কত আসছে? এই যে x minus x bar whole to the power 0 কত? এটা এইটুক, এফেক্টটা বাদ দাও, এইটুক কত হবে? 1। এনিথিং টু দি পাওয়ার 0 কত? 1 1। তাহলে আমাদের এখানে 1 দিয়ে f এর গুণ করলে f থাকছে fi। সো সামেশন অফ fi মানে টোটাল ফ্রিকোয়েন্সি, তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি n দিয়ে n টোটাল ফ্রিকোয়েন্সি, আবার এখানেও টোটাল ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছে n কাটা 1, তার মানে mu01, এই যে mu01। কেউ বুঝতে পারোনি বলো? সবাই বুঝতে পেরেছ? ঠিক আছে। স্যার। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট mu2, পাওয়ার কত দেব? 2, পাওয়ার 2। এই সূত্রটা কিসের সূত্র পড়িয়েছি? এটা ভেরিয়েন্সের সূত্র, ভেরিয়েন্স, কারণ এটারে পজিটিভ স্কয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যাবে। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ইন কেস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এটা ভেরিয়েন্সের সূত্র, সিগমা স্কয়ার দিয়ে ডিনোট করা হয় ভেরিয়েন্স। তারপরে থার্ড সেন্ট্রাল মোমেন্ট mu3 জাস্ট পাওয়ার 3, ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট জাস্ট পাওয়ার 4। এখন যদি ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে সূত্রের মধ্যে এফটা এখানে হবে না, এফটা হবে না, আর সবকিছু একই, এফ হবে না। আর যদি তোমার মিন ভ্যালু 0 হয় তাহলে কি হবে? জাস্ট সামেশন অফ x i টু দি পাওয়ার r, এফ যদি না থাকে। আর যদি x এর মান 0 হয়
তা এফ থাকে, তাহলে সামেশন অফ এ পাই এক্স আই টু দি পাওয়ার আর, নো প্রবলেম। যতটুকু পড়িয়েছি, কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? না স্যার। আমি করোনার টিকা দিয়েছি, হাতে একটু ব্যথা করে, গতকালকে দিয়েছিলাম, গতকালকে ব্যথা করেনি। তোমরা দিয়েছ? না স্যার। না স্যার। ছাত্রছাত্রীদের নাকি দেওয়া শুরু করা কথা শুনেছি তো আমি, বলেন না একটু, একটা স্টুডেন্ট আমাকে বলেছিল বড় ভাইরা নাকি দিয়েছে, জানি না আমি, একটা ছাত্র বলেছে, আমার সাথে দেখা হয়েছে, তার বলেছে। আচ্ছা দেখো, স্টুডেন্টদের কাছে এইজটা শিথিল করতে পারে এই কথা শুনেছি আমি। এখন দেখো র মোমেন্টে আর এফ সেন্ট্রাল মোমেন্টের সাথে র মোমেন্টের পার্থক্য একটা জায়গায়, মিন ভ্যালু ব্যবহার না করে এক্স বার ব্যবহার না করে এ ব্যবহার করবে। এ মিনস আরবিটারি ভ্যালু, আরবিটারি, তোমার ইচ্ছা তুমি কি মান বসাবে, তোমার ইচ্ছা এর পরিবর্তে বা এর জায়গাতে, মিনের পরিবর্তে, তাহলে এটাকে র মোমেন্ট বলবো। এখন আর এর মান যদি 0 বসাও, তাহলে আমার সূত্রটা হয়ে যাচ্ছে সামেশন অফ এ পাই এক্স আই টু দি পাওয়ার আর, এ 0 হলে। আর যদি অন্য কোনো মান বসাও তাহলে তো এখানে সমস্যা নেই, জাস্ট আমরা এটাকে র মোমেন্ট বলবো যদি তুমি এর মান মিনের সমান না হয়, আর মিনের সমান হলে ওইটা সেন্ট্রাল মোমেন্ট হয়ে যাবে। ওকে, এখন এর মান 0 বসালে দেখাও, আর এফ র মোমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন 0, অরিজিন দ্যাট মিন 0, তাহলে আমি যেটা বলেছি, তাহলে মিউ আর টু দি পাওয়ার, এটা মিউ আর প্রাইম বা ড্যাশ, র মোমেন্টকে ড্যাশ দিয়ে ডিনোট করা হয় ইকুয়াল টু এটা। এখন দেখো আর এর মান 1 বসাও, তাহলে আমি মিউ 1 ড্যাশ ইকুয়াল টু এক্স বার পাচ্ছি। ফার্স্ট র মোমেন্ট মিউ 1 ড্যাশ ইজ দ্য অ্যারিথমেটিক মিন, আর মিউ 2 কত, জাস্ট 1/n সামেশন অফ এ পাই এক্স আই যদি এর মান 0 হয়, মিউ 3 জাস্ট পাওয়ার 3 হবে, মিউ 4 পাওয়ার 4 হবে। এতটুকু পর্যন্ত কেউ বুঝেনি? কেউ আছো বা কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। নেক্সট, এই আগে বলে রাখি একটা কথা, বৃহস্পতিবার আমার কি জানি প্রায় বৃহস্পতিবার শুধু সমস্যা হচ্ছে। এই বৃহস্পতিবারে না একটা ছাত্রীর বিয়ে, এই বিয়েটা ডিসেম্বর মাসের 10 তারিখ হওয়ার কথা ছিল, আমি মানে বিয়েতে যেতে পারবো না বিদায় এই বিয়েটা উভয় পক্ষ পরিবর্তন করে ডেটটা এই শুক্রবার 5 তারিখ দিয়েছে। তো যার কারণে এখন না গেলে ভীষণ কষ্ট পাবে, কারণ তারা ডেটটা ফিক্সড হওয়া সত্ত্বেও মানে ফাইনাল করেনি এই ডিসেম্বর মাসের 10 তারিখ। আর ওই সময় আমি যেতে পারিনি, কারণ আরো দুটি, একটা বিয়েতে কথা দিয়েছিলাম আমি যাব, আরেকটা ছাত্রীর, ওই এট এ টাইমে, এই কারণে আমার পরিচিত 6 জনের বিয়ে ছিল, আমি এতগুলিতে যেতে পারিনি, কিন্তু যেগুলিতে না গেলে খুবই কষ্ট পাবে ওগুলি একটা দুইটাতে যেতে হয়েছে, তো এটাতেও কষ্ট পাবে। তাই বৃহস্পতিবার পরিবর্তে ক্লাসটা আমি রবি বা সোমবারে নেওয়ার চেষ্টা করব। ওয়াহিদ কি আছো? ওয়াহিদ, এইভাবে ক্লাস নেওয়ার ফলে কিন্তু একটা ক্লাস পাও না আছো, একটা ক্লাস কিন্তু পাও না আছো, মানে অতিরিক্ত আর কি। সমস্যা নাই স্যার, আমাদের তো স্যার টাইম আছে স্যার, আস্তে আস্তে নিতে পারবেন স্যার। ঠিক আছে, তাহলে আমি রবিবার বা সোমবার তোমার সাথে কনসাল্ট করে জি স্যার। নেবনি। ওই জি বিয়ে স্যার। থেকে আসলে শরীরটা যদি ভালো থাকে তাহলে রবিবারে নিয়ে নেব। আর কখন আসতে পারি, কারণ দূর আছে, এটা কি বাজিতপুর না কি জানি বলে, কিপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ, বাজিতপুর নেই নাকি ওই যে কুলিয়ার চর কি জানি, কুলিয়ার চর। আচ্ছা যাই হোক, এখন দেখো এখানে মোমেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এটি সবাই শুনেছ। আমি কালকে আমার তাহলে আর তোমরা কষ্ট করে ঢোকার দরকার হবে না। মোমেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন বাট নট অফ স্কেল। এখানে দেখো আমরা ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন বলেছি ইতিমধ্যে, যে যখন আমাদের কিছু বিয়োগ করা হয় তাকে অরিজিন চেঞ্জ করা বলা হয়,
আর কিছু দিয়ে ভাগ করলে আমরা ওটাকে স্কেল চেঞ্জ বলে থাকি। তো ভাগ করা বিয়োগ করা এগুলি আমরা কেন করি এটা আমি বলেছি শর্টকাট মেথড, যে আমরা ডাটা যদি বড় হয়ে থাকে সেটাকে ছোট করার জন্য আমরা কিছু বিয়োগ করি এবং কিছু দিয়ে ভাগ করি। এখন ছোট করতে গিয়ে যাতে এরকম না হয়, যেটা আমি বললাম যে আমি আর গ্রামের দেখা যায় জমির মধ্যখান দিয়ে আইলে দিয়ে মানুষ না হেঁটে মধ্যখান দিয়ে রাস্তা বানিয়ে ফেলে তাড়াতাড়ি যাওয়ার জন্য। এখন যদি তাড়াতাড়ি যাওয়ার জন্য মধ্যখান দিয়ে হাঁটতে গিয়ে কেউ খেজুর গাছের কাঁটা দিয়ে থাকে আর পায়ে বিদ্ধ হয়, তাহলে ও তো যিনি শর্টকাটে যেতে চেয়েছেন তিনি যদি কাঁটার পায়ে ঢুকার ফলে বসে থাকেন, ব্যাস সময় বাঁচাতে গিয়ে সময় বেড়ে যাবে। তাহলে ঠিক তদ্রূপ এখানে কেউ কিছু বিয়োগ করতে গিয়ে এবং কিছু ভাগ করতে গিয়ে লক্ষ্য রাখতে হবে যাতে আমার ডাটাগুলি ছোট করতে গিয়েছি সময় বাঁচানোর জন্য, কিন্তু আমার যদি ফ্র্যাকশনাল ভ্যালু চলে আসে তাহলে কিন্তু সময় বাঁচানোতে গিয়ে সময় বেড়ে যাবে। তাই এই দিকে কাটা ঢুকার সাথে আমি তুলনা করছি। এখানে দেখো আমরা তাহলে কি করছি, সূত্রটা সেন্ট্রাল মোমেন্টের সূত্রটা এক্স এর সূত্রটা লিখলাম। এখন আমরা এই নতুন একটা ভেরিয়েবল ইউ ক্রিয়েট করলাম, যেখানে এ বিয়োগ করলাম এক্স থেকে এবং এইচ দিয়ে ভাগ করলাম, করার পর আমরা এভাবে পেলাম। ওই আমরা আন্ডার ইয়েতে কি বলবো, এটা তোমাদের অ্যারিথমেটিক মিন ওখানে কিছু প্রপার্টিজ পড়িয়েছি, সেই জায়গাতে আমি এটি ডিটেলস বুঝিয়েছিলাম এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে মনে হয় দেখিয়েছি। এই জায়গায় দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে মিল আছে, এটা এখানে অরিজিনের উপর নির্ভর করে না কিন্তু স্কেলের উপর নির্ভর করে। তাহলে আমরা দেখছি সূত্রের মধ্যে আমরা ইউ এবং ইউ বার এটা বসিয়ে দিলে কাটাকাটি গিয়ে সিম্পলিফিকেশন করার পর আমরা পেয়ে যাচ্ছি যেটা 1/h⁴ ইন্টু এই জিনিসটা হলো আমরা এক্স এর যে মাধ্যমে যে আরেক সেন্ট্রাল মোমেন্টটা পাচ্ছি সেটা, এই যে আরেক সেন্ট্রাল মোমেন্ট, তাহলে ইউ ইজ ইকুয়াল টু এটি। সো এক্স এর যেটা সেটা আমরা ইউ এর মাধ্যমে যেটা র মোমেন্ট আর সেন্ট্রাল মোমেন্ট আরেক সেন্ট্রাল মোমেন্ট যেটা বের করেছি সেটাকে h⁴ দিয়ে গুণ করে দিলে আমরা বের করতে পারি। হল থেকে একটা ফোন এসছে, একটু ধরি। না না হ্যাঁ এলিজা বলো। আদাব, হ্যাঁ পাঠাতে পারো। আমি তো আমার আর দরকার আছে, কাগজ হয়ে গেলে তো ফাইলে সাইন করে দিয়ে দেবো আর কি। ঠিক আছে, আমি অনলাইন ক্লাস আছে আর কি। হ্যাঁ ডিপার্টমেন্ট অনলাইন ক্লাস। হ্যাঁ বলো। আমি এই যে ক্লাস নিয়ে ডিপার্টমেন্টের থেকে একটু তোমার হলে যাব, হলে গিয়ে তোমার টাকা পয়সা পাওনা কি আছে দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের এখানে মোমেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিনাল, এখান থেকে আমরা দেখছি যে বিয়োগ করার পর ভাগ করার পর এ কিন্তু চলে গেছে, ভাগ করা যে এই যে ভাগ করেছি ওটা গুণ হিসেবে এসছে। এইভাবে আমরা মানে এক্স এর ডাটাগুলি বড়, আমরা ছোট করার জন্য ইউ ব্যবহার করলাম, ইউ এর মাধ্যমে র মোমেন্টস আর র মোমেন্টস বের করে নিলাম, বাস এইচ যেটা ধরলাম, এইচ কে যততম র মোমেন্ট এই সে আর দিয়ে গুণ করে পাওয়ার বসিয়ে এটা গুণ করে দিলাম, দিলে অরিজিনাল ডাটার জন্য আরেক সেন্ট্রাল মোমেন্ট আমরা বের করে ফেলতে পারি। এইভাবে আমরা দেখছি এবং প্রমাণ করতে পারলাম যে মোমেন্টসটা ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন বাট নট স্কেল আর কি। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন? নেই স্যার। আচ্ছা, হ্যাঁ না বলছে স্যার। আচ্ছা, এখন দেখো একটা এক্সাম্পল, আমরা এখানে ওয়েজের ডাটা আমরা বেতন টেতন এবং লেবার নাম্বার অফ লেবার্স এটা লেবারার্স, এটা ভুলে গেছে, ঠিক করে দেব, নাম্বার অফ লেবার্স না লেবারার্স। আচ্ছা এখানে তাহলে শ্রমিক তো কম্পিউট ফার্স্ট 4 সেন্ট্রাল মোমেন্টস, এখানে আমরা ইউ ব্যবহার করে দেখো এখানে মিড ভ্যালু নিয়েছি, এটা লেবারার লিখতে হবে লেবারার্স। আচ্ছা 0 থেকে 5, তাহলে এই জায়গায় ক্লাস ইন্টারভ্যাল মিড ভ্যালুগুলি নিয়েছি, ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করেছি, তার আগে দিয়ে গুণ করার আগে দিয়ে এটা আমরা ইউ বের করে নিয়েছি, যেহেতু আমরা ডাইরেক্ট করছি না ইনডাইরেক্ট মেথডে করছি শর্টকাট কাজে, আমরা এখানে
আর আমি তোমাদের বলেছি যে বিয়োগ যদি করতে চাও তোমার মিডল মোস্ট ভ্যালু বিয়োগ করে দিতে পারো, আর ভাগ করা সাধারণত ক্লাস ইন্টারভ্যাল দিয়ে ভাগ করলে সুবিধা হতে পারে। আমাদের যেহেতু 5 ক্লাস ইন্টারভ্যাল ভাগ করছি 5 দিয়ে, আর মিডল মোস্ট ভ্যালু 12.5, আমরা 12.5 বিয়োগ করলাম। এইভাবে আমাদের ক্যালকুলেশনের কিছু সুবিধা আমরা পেয়েছি, এবং ইউ ব্যবহার করে আমরা র মোমেন্টস গুলো বের করলাম। তারপর র মোমেন্টস গুলো সূত্রের মধ্যে বসিয়ে আমরা সেন্ট্রাল মোমেন্ট গুলো বের করছি, এখানে এই সূত্র এগুলি। তারপর দেখো আলটিমেটলি আমরা আবার গিয়ে সেন্ট্রাল মোমেন্ট গুলি র মোমেন্ট থেকে ইউর মাধ্যমে সেন্ট্রাল মোমেন্ট বের করলাম, এবং এরপর আমরা সেন্ট্রাল মোমেন্ট এক্স এর বের করার জন্য জাস্ট এইচ দিয়ে আমরা এইচ এর পাওয়ার যা যততম মোমেন্ট তততম এইচ এর পাওয়ার নিয়ে গুণ করে দিয়ে আমরা এক্স অরিজিনাল ডাটার কাছে মোমেন্টস গুলো বের করলাম। এরপরে হলো স্কিউনেস। স্কিউনেসটা কি জিনিস? স্কিউনেস হলো ল্যাক অফ সিমেট্রি, সিমেট্রির অভাব, ল্যাক অফ সিমেট্রি। আমি তোমাদের মনে হয় লাস্ট ক্লাসে একটু দেখিয়েছি যে কার্ভ দুই রকম হতে পারে, পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড। পজিটিভলি স্কিউড কার্ভ হলে সেটা ডান দিকে লেজ বড় হবে, আর নেগেটিভলি স্কিউড হলে বাম দিকে লেজ বড় হবে। অর্থাৎ আমি মধ্যখানে যদি যেমন সিমেট্রিক কার্ভটাকে আমি মধ্যখানে একটা পারপেন্ডিকুলার লাইন আঁকলে দুই দিকে ভাঁজ করলে মিলে যাবে, দিস ইজ সিমেট্রিক কার্ভ, ফ্রিকোয়েন্সি কার্ভ। কিন্তু যদি না মিলে তাহলে বুঝতে হবে এটা অ্যাসিমেট্রিক। এখন এই কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস মানে বঙ্কিমতা বাংলায় বলে, এটা কতটুকু রয়েছে এবং এটা মেজার করার জন্য এই কোএফিসিয়েন্টটাকে আমরা বিটা দিয়ে ডিনোট করে থাকি। বিটা 1, শুধু বিটা না, বিটা 1, এখানে বিটা 1 দিয়ে ডিনোট করা হয়। এই জায়গায় আমি কারেকশন করতে পারবো না, এডিটিং করতে পারবো না, হ্যান্ড আউটে ঠিক করে পাঠিয়ে দেব। বিটা 1 দিয়ে করা হচ্ছে। এখন দেখো এরপরে কি কথা, আর আরেকটা জিনিস আছে সেটাকে বলে কার্টোসিস। এটা কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, আরেকটাকে বলে কার্টোসিস। এই যে কার্টোসিস, কার্টোসিসটা হলো কি? কার্টোসিসটা হলো এটা হলো তোমার পিকনেস, পিকনেস একটা হলো তোমার আমরা দেখছি যে কতটুকু বঙ্কিম, হ্যাঁ, ল্যাক অফ সিমেট্রি কত, আর এটা হলো পিকনেস মানে কার্ভটার সুচালতা, বাংলায় সুচালতা বলে, কতটুকু সুচালো সেটা। তাহলে কার্টোসিস আর আমরা আরেকটা পড়ছি স্কিউনেস, এই দুটার একটাকে বিটা 1 দিয়ে ডিনোট করা হয় কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসকে, আর বিটা 2 কে যেটা হলো কার্টোসিস মেজার করার জন্য আমরা এই সিম্বলটা ব্যবহার করেছি বিটা 2। সেটা সূত্রটা মোমেন্টস বেসড ফর্মুলা, দুইটার এই হলো কার্ল পিয়ারসন আবিষ্কার করেছেন। তাই তিনি এই যে আমি উপরে যাব আবার এটা বোঝানোর জন্য, এই বিটা 1 মোমেন্টস দিয়ে বের করতে যদি চাই তাহলে μ3 স্কোয়ার ডিভাইড বাই সেন্ট্রাল মোমেন্ট আর কি, থার্ড সেন্ট্রাল মোমেন্ট ডিভাইড বাই μ2 কিউব। আর আরেকটা হলো বিটা 2 বের করলে μ4 সেন্ট্রাল মোমেন্ট আর কি, আর μ2 স্কোয়ার। এইভাবে আমরা কার্ল পিয়ারসন সেট করতে পারি। কিন্তু এখানে এই ফর্মুলাতে এখানে বিটা 1 মানে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করলাম, আর কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বের করলাম এই সূত্র দিয়ে বিটা 2 দিয়ে। কিন্তু এখানে সমস্যা হলো বিটা 1 এর ক্ষেত্রে অলওয়েজ পজিটিভ মান পাবে, কারণ μ3 এর মান নেগেটিভ আসতে পারে, কিন্তু স্কোয়ার করলে অলওয়েজ পজিটিভ হয়ে যায়। তাই আমরা পজিটিভলি স্কিউড না নেগেটিভলি স্কিউড এই সূত্রের মাধ্যমে বুঝতে পারি না, যার কারণে আমরা এটি বোঝার জন্য ইচ্ছা করলে গামা 1 মানে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসের জন্য আমরা গামা 1 ব্যবহার করতে পারি, যেখানে প্লাস মাইনাস আছে সূত্রের মধ্যে। আমরা এখানে যদি দেখি যে μ3 মান নেগেটিভ তাহলে নেগেটিভ সাইনটা কনসিডার করলাম, আর μ3 মান যদি পজিটিভ পাই পজিটিভ সাইন কনসিডার করতে পারি। একইভাবে বিটা গামা 2 ইজ ইকুয়াল টু আমরা এখানে 3 থেকে কার্ভ 3 রকম আছে, যদি বিটা 2 এর মান 3 এর সমান হয় তাহলে ওটাকে মেসোকার্টিক বা নরমাল কার্ভ বলা হয়, আর 3 এর থেকে বড় হলে ওটাকে বলা হচ্ছে প্ল্যাটিকার্টিক, সরি ল্যাপ্টোকার্টিক, আর 3 এর কম হলে ওটাকে বলে প্ল্যাটিকার্টিক। এইরকম ব্যাপারগুলি আমরা দেখেছি। তাই গামা 2 বের করতে পারি এখানে বিটা 2 থেকে 3 বিয়োগ করে দিলে যেই মানটা পাবো এটা আমরা এটার ভিত্তিতেও কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস সম্পর্কে আমরা এক্সপ্লেইন করতে পারি বা ব্যাখ্যা করতে পারি, মানটা বা ধারণা নিতে পারি। এখন চলো আমরা উপরে চলে যাই। মোমেন্টস বেসড ফর্মুলা যখন বলবে তখন এই বিটা 1 ইজ ইকুয়াল টু এই যে μ3 স্কয়ার ডিভাইড বাই μ2 কিউব এই সূত্রটা ব্যবহার করব মোমেন্টস বেসড, এবং এটা কার্ল পিয়ারসন আবিষ্কার করেছেন, বা এটা উনি পায়োনিয়ার বিদা, ওনার নাম অনুসারে
এই বিশেষ করে এখানে এই কথাটা বলা হচ্ছে পিয়ারসন বিটা গামা কোএফিশিয়েন্ট। আমি একটু ওয়েট করো 2 মিনিট, একটু হলের লোকটা দাঁড়িয়ে আছে, কিছু সাইন করতে হচ্ছে, একটু সিগনেচার করে দিয়ে দিচ্ছি, কারণ অফিস অনেক লোক চলে যায়, যে কাগজপত্র পরে পাঠানো যাবে না। এটা তো যুগোপযোগী ওকার হবে তো, ওকার না, উপ, যুগ যোগ উপযোগী, যুগোপযোগী না। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা যুগোপযোগী, এই গয়ের ওকার হতো আর কি, এখন দেওয়া হয়নি, বুঝবে প্রফেসর বানানটা মনে জানে না। ঠিক আছে, এখানে গয়ের ওকার হতো যুগোপযোগী, রসুর পরিবর্তে ওকার হয়ে যাবে। আচ্ছা, আজকের তারিখ 3/3/21। আর কোথায়? কিছু ঠিক আছে, এটা সাইন করতে হবে না স্যার, এটার উপরে মার্চ মাসে, এটা সাইন করতে হবে। না না স্যার, এটা পরে করলে হবে, ক্লাস নিতেছেন স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, ওইটা পাঠিয়ে দেন তাড়াতাড়ি, চলে যান। ঠিক আছে, ওকে, আদার। আদার। তাহলে আমি দুঃখিত, তোমাদের একটু বেশি সময় নিয়ে ফেললাম। এখানে কি লিখেছি দেখো, আমরা এখানে এই যে, তাহলে দেখো সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, এখানে কি বলেছে, a distribution is said to be symmetrical if the frequencies are symmetrically distributed about the mean. মিনের সাপেক্ষে কোনো ডিস্ট্রিবিউশনকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে সিমেট্রিক বলা হবে যদি তা মিনের সাপেক্ষে সিমেট্রিক হয়। অর্থাৎ ওই ডিস্ট্রিবিউশনটা আমরা যদি একটা কার্ভ আঁকি, সেটাও বুঝতে পারবো যে লাইনের মিন বরাবর যদি একটা পারপেন্ডিকুলার লাইন আঁকি, ওই কার্ভের উপর টাচ করে এবং এক্স অ্যাক্সিসে, তারপর দুই পার্ট যদি মিলে যায় কার্ভের, তাহলে কিন্তু ওই লাইন বরাবর ভাঁজ করব, তাহলে কিন্তু আমাদের সেটাকে আমরা বলবো সিমেট্রিক। এখানে কি লিখেছে পরের লাইন দেখো, ফর সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনস দ্য ভ্যালুজ ইকুইডিস্টেন্ট ফ্রম মিন হ্যাভ ইকুয়াল ফ্রিকোয়েন্সি। এখানে দেখি যেমন এটা সিমেট্রিক, দেখো এখানে দেখো কি হচ্ছে, এই যে 20 বরাবর, এখানে 4 যে ভ্যালুটা, এটা মিন ভ্যালু,
এবং এটার এইদিকে নিচের দিকে 18, উপর দিকে 18। এরপরে ভ্যালুটা দেখো 16, তারপরে কত, এই 7 যে ভ্যালুটা এটা 14, 1 যে ভ্যালু 14 ফ্রিকোয়েন্সি, এর তারপরে 8 যে ভ্যালুটা উপর দিকে 12, এই 0 ভ্যালুটা 12। এইভাবে সিমেট্রিক কার্ভটা আমরা বুঝতে পারি। মানে দুই দিকে আমরা যদি ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকি, দুই দিকে মিলে যাবে। এবং মিন ভ্যালু এখানে 4 এর সাপেক্ষে একটা পারপেন্ডিকুলার লাইন 4 থেকে উপর দিকে ওই কার্ভটা পর্যন্ত আঁকলে তারপর আমরা এই লাইন দিয়ে যদি লাইনের সাপেক্ষে ভাঁজ করি, দুই দিকে মিলে যাবে। সো এটা একটা সিমেট্রিক কার্ভ বা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। Again, for symmetrical distribution, mean is equal to mode is equal to median। অর্থাৎ একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশনে মিন মিডিয়ান মোড সমান। ভাইভাতে তোমাদের কোশ্চেন করতে পারে কোন ডিস্ট্রিবিউশনে মিন মিডিয়ান মোড সমান, বলবা সিমেট্রিক ডিস্ট্রিবিউশনে মিন মিডিয়ান মোড সমান। A distribution is said to be skewed if mean, median and mode fall at different points। যদি এগুলির ভিন্নতা থাকে এদের মধ্যে, তাহলে বুঝতে হবে ওইটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন নয়, স্কিউড ডিস্ট্রিবিউশন। দ্য কার্ভ, তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পেরেছো? শুনতে পাচ্ছো? ওয়াহিদ? জি স্যার। আচ্ছা, the curve drawn with the help of the given data is not symmetrical but elongated more to one side। Skewness, দেখো যদি এরকম হয় যে the curve drawn with the help of given data is not symmetrical but elongated, symmetrical না কিন্তু লম্বা কোন দিকে, সাইডে কোনো পাশে। এখন দেখো স্কিউনেস মে বি পজিটিভ অর নেগেটিভ, তাহলে আমরা স্কিউনেসটাকে বলতে পারি পজিটিভ অথবা নেগেটিভ। যদি ডান দিকে লম্বা হয়, স্কিউনেস ইজ সেড টু বি পজিটিভ ইফ দ্য ফ্রিকোয়েন্সি কার্ভ ইজ মোর এলংগেটেড, লম্বা হয় টু দ্য রাইট সাইড, ডান দিকে যদি লম্বা হয় তাহলে ওটাকে পজিটিভলি স্কিউড বলা হয়। ইন কেস অফ মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন লাইজ অ্যাট দ্য রাইটস অফ দ্য মোড, যদি মিন ভ্যালুটা in case of mean of the distribution lies at the right of the mode। দেখো এটা কি বলেছে, যদি মোডের থেকে এটা ডান পাশে লাই করে তাহলে আমরা কি বুঝবো, মিনটা যদি ডান পাশে হয়, মোডটা যদি বাম পাশে হয়, তাহলে এটা পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন কারণ আমি দেখো তোমাদের দেখাচ্ছি একটা হোয়াইট বোর্ড ব্যবহার করি। হোয়াইট বোর্ড ব্যবহার করলে দেখো এখানে এটা হবে মোড, এই জায়গাটাতে মোড, এখানে মিডিয়ান, এটা হবে মিন। এক্স বার এটা মিন। তাহলে বলেছে যে মিন যদি মোড থেকে বড় হয়, ডান দিকে আর কি পড়ে, তাহলে এই ক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের এটা পজিটিভলি স্কিউড কার্ভ। মিডিয়ান অলওয়েজ এই দুটার মধ্যখানে থাকবে, মিন এবং মোডের মধ্যখানে থাকবে। পজিটিভলি স্কিউড না নেগেটিভলি স্কিউড এটা বুঝবো আমরা শুধু মিন আর মোডের তুলনা করে। যদি মিনটা মোড থেকে বড় হয় তাহলে পজিটিভলি স্কিউড, আর যদি দেখা যায় মিনটা মোড থেকে ছোট হয় তাহলে বুঝতে হবে নেগেটিভলি স্কিউড। যেমন দেখো নেগেটিভলি স্কিউডের ক্ষেত্রে তখন কিন্তু আমরা পাবো এইরকম, তখন এই মোড, এখানে তো মোড, এরপরে থাকবে মিডিয়ান, এই ভ্যালুটা এখানে মিডিয়ান, এখানে হলো মোডাল ভ্যালু, আর মিনটা তখন এরকম আসবে। এখন তোমরা কার্ভটা আঁকবার সময় কিন্তু তুমি বলতে পারো স্যার এই দুটার মধ্যখানে দেননি কেন, এটা হলো মূলত আসলে একটা সম্পর্ক আছে। মিন থেকে
এই দেখো, এই যে মোড যেখানে তুমি কনসিডার করছো, এই মোড থেকে এই মিনটা 3 কিলোমিটার, যদি 3 মিটার দূরত্বে যদি থাকে তাহলে মিডিয়ান থাকবে 2 মিটার দূরত্বে, এরকম একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ মোড থেকে মিডিয়ানের দূরত্বটা দেখা যায় 2 ফিট থাকলে, কথার কথা বললাম, 2 মিটার থাকলে 2 ফিট 2 সেন্টিমিটার থাকলে এই মিন থাকবে 3 সেন্টিমিটার। এই হলো সম্পর্কটা। এরকম না যে মাঝামাঝি থাকবে, তা না, মধ্যখানে আছে কিন্তু একজাক্টলি মিডল মোস্ট ভ্যালু না, এই দুটার মধ্যে থাকবে কিন্তু একদম মিডল মোস্ট ভ্যালু না। এটা হলো এই মোড থেকে যদি 2 সেন্টিমিটার দূরে থাকে, এটা থাকবে 3 সেন্টিমিটার দূরত্বে। এই হলো সম্পর্কটা কার্ভের। বইতে কিন্তু তোমার দেখবা কোন কোন বইতে এটা বুঝে না, তারা কার্ভ আঁকতে পারে না ভালো, মনে হয় এই কারণে তখন ত্রুটি বিচ্যুতি ঘটে, এই সমান করে ফেলে দূরত্বটা, এটা ঠিক না। এই সম্পর্কগুলি নেগেটিভ পজিটিভ এইগুলি আলোচনা করা হয়েছে, এবং এইখানে একটা সম্পর্ক দেখানো হয়েছে মডারেট স্কিউ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন মোড মিডিয়ান এদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা এটি। অর্থাৎ আমরা যদি মডারেট স্কিউ ডিস্ট্রিবিউশনে মোড আর মিন বের করি তাহলে ইজিলি আমরা সেই ক্ষেত্রে মিডিয়ান বের করে ফেলতে পারবো। হ্যাঁ, তিনটা আলাদা বের করা লাগবে না, দুইটা বের করলেই, যেমন মিন থেকে মোড বিয়োগ করে দিলে আমরা এরপরে এখান থেকে এই সম্পর্কের মাধ্যমে বাকি মিডিয়ানটা বের করে ফেলতে পারবো। মেজার্স অফ স্কিউনেস, অন্যান্য মেজারগুলি দেখো, উই মে কম্পেয়ার দ্য নেচার, শেপ এন্ড সাইজ অফ 2 or more frequency distributions with the help of measures of skewness। আমরা তুলনা করতে পারি। এখন তোমরা বলতে পারো যে স্যার এই যে এই স্কিউনেস কার্টোসিস এগুলি পড়ার দরকার কি, এগুলি পড়বো কি করতে? এগুলি পড়ার দরকারটা বোঝানোর জন্য আমি তোমাদের আবারও যাচ্ছি। কেন পড়বো, পড়ে কি লাভ? এই যে কেন পড়বো, আমাদের টিচিং টেকনিক যখন পড়িয়েছে তখন এই কেন পড়বো একটা জিনিস, এটা বলছি ফার্স্টে বলতে। আমি বিদেশিদের ক্লাস করেছিলাম, ওই যে কানাডিয়ান, এখন ওনারা আসেন না। এক সময় আমি যখন জয়েন করি তখন বিদেশিরা 14 দিন ক্লাস নিয়েছিল, কিভাবে ভার্সিটিতে পড়াতে হয়, টিচিং টেকনিক শিখিয়েছে ছাত্রদের কিভাবে পড়াতে হয়। ছাত্র বা ছাত্রী, শুধু ছাত্র না, এখানে ধরো একটা ডিস্ট্রিবিউশন হলো এইভাবে আছে, আরেকটা ডিস্ট্রিবিউশন এরকম আছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্দেশ্য কি। আমি যেমন তোমাদেরকে বলেছিলাম যে গজনি পার্কে আমরা পিকনিক করতে যাব, এখন কোন গ্রামটা, 2টি গ্রামের মধ্যে একটি গ্রাম আমরা হাইজেনিক, মোর হাইজেনিক আমরা বের করতে চাই, কোন গ্রামটি মোর হাইজেনিক। এখন হাইজেনিক আমরা কিভাবে বুঝবো, যে ইনকাম যে গ্রামের বেশি। এখন 2 গ্রামের ইনকামে ভেরিয়েশন তুলনা করার আগে গড় ইনকাম দেখলাম 50,000 টাকা 2 গ্রামের, অথবা 25,000 টাকা 2 গ্রামে। কিন্তু দেখা গেছে যে একটা গ্রামে আমাদের এমন হতে পারে যে একজন অনেক টাকা ইনকাম করে, আর অন্য গ্রামে সবাই মোরলেস কাছাকাছি ইনকাম করে, যার কারণে 2 গ্রামে 25,000 পেলাম। কিন্তু এখানে দেখা গেল এক গ্রামে একজনের কোটি টাকা ইনকাম মাসে, তার কারণে গড়ে ভ্যালুটা 25,000 হয়ে গেল। কিন্তু আরেকটা গ্রামে দেখা যায় 20,000 15,000 নিচে কারো ইনকাম নেই, তথাপি ওইটাও 25,000 পেলাম। এই দুইটার ক্ষেত্রে আমরা মিন ভ্যালু একই পেলাম। এখন কোন গ্রাম ভালো আমরা বুঝতে পারছি না, হাইজেনিক কোন গ্রাম হবে বুঝতে পারছি না। তখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলে বা ডিসপারশনের যে কোনো মেথড বের করলে, বিশেষ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তখন আমরা বুঝতে পারবো কোন গ্রামের ইনকামের মধ্যে হোমোজেনিটি আছে, সেটা আমরা বের করে ফেলতে পারবো। সেই অবস্থায় 2টা গ্রামের মধ্যে কোনটাতে যাওয়া উচিত বের করতে পারবো। কিন্তু কখনো যদি এরকম হয় যে তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানও সমান, শুধু মিন ভ্যালু সমান না, তখন কি করব? তখন আমরা
এই স্কিউনেস কার্টোসিসের মাধ্যমে, বিশেষ করে স্কিউনেসের মাধ্যমে বা কার্টোসিসের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারি যে কোনটা ভালো হবে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মান সমান হওয়া সত্ত্বেও আমরা বলবো এইটার তুলনায় এই যে স্টুডেন্টের যে গ্রুপের মার্কসের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এখানে স্টুডেন্টরা বেশি ভালো। কেন? এখানে কম মার্কস পাওয়া স্টুডেন্ট বেশি, এই যে ফ্রিকোয়েন্সি কার্ভে বেশি। অথচ এখানে কিন্তু আমি যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকি, এখানে 0 দিই, তাহলে বলবো বেশি মার্কস পাওয়া স্টুডেন্ট বেশি। এই যে এখানে ফ্রিকোয়েন্সি বেশি, তাই কার্ভটা এখানে উঁচু। এখানে ফ্রিকোয়েন্সি বেশি নিচের দিকের মানগুলির ক্ষেত্রে, এই যে নিচের মানগুলির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেশি, এখানে উপরের মানগুলির দিকে ফ্রিকোয়েন্সি বেশি। কাজে এখানের স্টুডেন্টরা ভালো বেশি এখানের তুলনায়। কাজে এটা স্কিউনেস কার্টোসিসের সাহায্যে দেখা যায় আমরা বের করতে পারি কোন ডিস্ট্রিবিউশনটা অধিক ভালো। যে ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়েও করতে পারছি না, সিদ্ধান্ত নিতে পারছি না, সেন্ট্রাল টেন্ডেন্সি মেথড দিয়ে সিদ্ধান্ত নিতে পারছি না, তখন আমরা স্কিউনেস কার্টোসিসের সাহায্যে সিদ্ধান্ত নেব কে ভালো। রিলেটিভ মেজার্স অফ স্কিউনেস, এগুলি সিম্পল। মিন মোড যদি জানা থাকে এই সূত্র ব্যবহার করে আমরা করতে পারি। বিশেষ করে যখন সিমেট্রিক হবে না তখন আমরা এই সূত্র ব্যবহার করে, এটা কার্ল পিয়ারসন যে ফর্মুলাটা ব্যবহার করেছে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করার জন্য। তবে আমরা বিটা 1 বিটা 2 ব্যবহার করব যখন মোমেন্টস বেসড ফর্মুলা ব্যবহার করব, তখন বিটা 1 দিয়ে স্কিউনেস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বোঝাবো আর বিটা 2 দিয়ে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বোঝাবো। যদি আমরা মোমেন্টস বেসড ফর্মুলা ব্যবহার করি, অর্থাৎ মোমেন্টস এর সাহায্য নিয়ে স্কিউনেস কোএফিসিয়েন্ট বের করি, তাহলে অন্যথায় কিন্তু আমরা এই সূত্রগুলি ব্যবহার করব। বাউলিস ফর্মুলা, ওই যে আমরা বিশেষ করে কোয়ার্টাইল ডিভিশন যেমন সূত্র বের করেছি, এখানে আমাদের কোয়ার্টাইলগুলো জানার ফলে আমরা এখানেও স্কিউনেস সম্বন্ধে ধারণা নিতে পারি। কেলিস ফর্মুলা আছে ডিসেলের সাহায্যে বা পার্সেন্টেজের সাহায্যে বের করে। আর এখানে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বেসড অন মোমেন্টস, আলাদা একটা ফর্মুলা স্কিউনেসের বড় ধরনের দিয়েছে, যেখানে μ1 দিয়েও বের করতে পারি, আবার এই সূত্রটা ব্যবহার করে করতে পারি। আর কার্টোসিসটা বিটা 2, সেটা এটা। এখানে আমরা বাস্তবে কিন্তু আমরা যেহেতু বিটা 1 অলওয়েজ পজিটিভ হচ্ছে, দেখো বোথ বিটা 1 and বিটা 2 আর অলওয়েজ নন নেগেটিভ, এই দুটোই নন নেগেটিভ। The above formula cannot indicate as to whether the skewness is positive or negative. এটা আমরা এক্স্যাক্টলি বলতে পারি না এই সূত্রের মাধ্যমে, অর্থাৎ বিটা 1 বিটা 1 এর মাধ্যমে আমরা বলতে পারছি না positively skewed না negatively skewed. In such case, the nature of the distribution will depend on the value of mu3. mu3 এর মান যদি নেগেটিভ হয় আমরা বলতে পারবো না নেগেটিভলি skewed, আর যদি mu3 পজিটিভ হয় পজিটিভলি skewed. If mu3 is positive, the skewness is considered to be positive. If negative, considered to be negative. Okay. তাহলে কার্টোসিসটা কি ফ্ল্যাটনেস অর থিকনেস অফ দ্য ফ্রিকোয়েন্সি কার্ভ। ফ্রিকোয়েন্সি কার্ভের ফ্ল্যাটনেস বা থিকনেসটাকে বোঝায় কার্টোসিস। এবং কার্টোসিস 3 রকম, একটা হলো লেপ্টোকার্টিক, প্ল্যাটিকার্টিক, মেসোকার্টিক। লেপ্টোকার্টিক হলো যেটা সবচেয়ে উঁচু এবং এটা আঁকবার সময় এইভাবে আঁকে, একটু আবার বোর্ডে যায়। প্রায় শেষ, এই কারণে আর 2-3 মিনিট লাগবে হয়তো বা, তোমরা কষ্ট পেও না, এই সাবজেক্টটাই শেষ হয়ে যাচ্ছে। ফুড ইঞ্জিনিয়ারিং এ পড়াচ্ছে যে ওখানে কি অনেক বেশি পড়িয়ে ফেলেছে আমাদের থেকে, জানো কিছু? সেটা এমন কিছু তো জানা যায় নাই। আচ্ছা, স্যার আপনি আমাদেরকে একটু আস্তে আস্তে পড়ান স্যার, বেশি তাড়াতাড়ি পড়লে পরে ভুলে যাব।
আচ্ছা, Solution simulated battery removal that will refresh your device's memory and এখন কি বেশি জোরে পড়াচ্ছি? have to do if your X2 Pro started to have the screen flickering issue without apparent. এগুলি না সহজ, স্যার ঠিক আছে স্যার It's a simulated battery যেগুলি এখন পড়াচ্ছি বুঝছো বোন, এগুলি সহজ, তাই একটু স্পিডে পড়াচ্ছি বুঝছো, screen flickering issue without apparent. কঠিন না, এখানে কঠিন কিছু তেমন একটা নেই। Simulated battery removal that will refresh এখানে দেখো and reload all apps and কে services. কথা বলছে শোনা যাচ্ছে, একটু মোবাইলে কথা বলছো, Flickering is caused by মাইক বলছো কিনা জানি না। related issues or glitches. এখানে দেখো এটাকে বলা হবে ল্যাপটোকাটিক, এটা ল্যাপটোকাটিক, কাটিক, কে ইউ আর, হ্যাঁ কে ইউ আর টিআইসি, ল্যাপটোকাটিক। এটা হলো মেসোকাটিক বা নর্মাল কাট, এটা হলো প্ল্যাটিকাটিক। ঠিক আছে, এইভাবে ফ্ল্যাটনেসের ভিত্তিতে, এবং এটা আমরা বিটা 2 দিয়ে এখান থেকে সিদ্ধান্ত নেব বিটা 2 এর মান বের করলে, বিটা 2 এর মান যদি 3 এর সমান হয় তাহলে এটাকে বলবো মেসোকাটিক বা নর্মাল কাট, আর যদি বিটা 2 এর মান 3 এর কম হয় তাহলে এটাকে বলবো প্ল্যাটিকাটিক, প্ল্যাটি, ওই যে প্লাটিপাস আছে না, প্ল্যাটিকাটিক, ফ্ল্যাটি না প্ল্যাটিকাটিক। আর এটা হলো লেপ্টোকাটিক, যদি আমার 3 এর বেশি হয় তাহলে বলবো লেপ্টোকাটিক, আর 3 এর সমান হলে মেসো বা নরমাল কার্ভ, আর যদি 3 এর কম হয় প্ল্যাটিকাটিক। এইভাবে তোমাদেরকে তো না বুঝিয়ে কিছু পড়াই না, আমি পড়াচ্ছি নাকি? আমি যে চেষ্টা করে যাচ্ছি তোমরা কি বুঝো? জি স্যার। জি স্যার, বোঝা যায়। তাহলে এই হলো আমার মোটামুটি ভাবে আজকের লেকচার, মোটামুটি এখানে আর নেই, পড়ানো শেষ, এটা ফার্স্টে বলে দিয়েছি। ওকে, হ্যান্ড আউটটা পাঠিয়ে দেব, একটু কোথায় জানি 2-1টা কারেকশন আছে, করে পাঠিয়ে দেব। এখানে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। সোমবার নেওয়া লাগবে মনে হয়, কারণ এই হ্যান্ড আউটটা আবার নতুন ভাবে করতে হবে। এটা পাঠিয়ে দেবো, এরপরে অন্য নতুন চ্যাপ্টার পড়াবো, বুঝছো? প্রবাবিলিটি, জি স্যার। প্রবাবিলিটি এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ওইটা হ্যান্ড আউট দেখতে হবে কি অবস্থা আছে, কারণ তোমাদের কাছে বই নেই তো, ওই কারণে তোমরা হয়তো অনলাইনে কিছু সার্চ দিয়ে কিছু দেখতে পারো। Attention please. 19 এর 1 ইয়েস স্যার 2 3 ইয়েস স্যার। স্যার 2 আছে স্যার, 2 দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, ওয়াইড আছো, আচ্ছা 5 ইয়েস স্যার। 9 ইয়েস স্যার 11 ইয়েস স্যার 12 ইয়েস স্যার 14 Yes, sir. 15 Present, sir. 17 Yes, sir. 18 নূর নেই, অর্ণব স্যারও আছে স্যার, নূর আছে স্যার। অর্ণব, জি স্যার। ওয়ালিদ, Yes, sir. রায়ান, Yes, sir. উপমা, ইয়েস স্যার। কুবরা, ইয়েস স্যার
ইউনুস ভুঁইয়া, Yes, sir. জুবায়ের খান, Yes, sir. ইয়াকুব আলী, Yes, sir. ফাহিম শাহরিয়ার, Yes, sir. আলামিন, Yes, sir. জান্নাত নাহিদ, Yes, sir. তাজমিনা জামান, Yes, sir. সৌমিকা বিশ্বাস, সৌমিকা বিশ্বাস, সৌমিকা না নেই, অ্যাবসেন্ট। রেদওয়ান, Yes, sir. Yes, sir. Sir, 37. Sir, হ্যাঁ Now 38 38. দিয়েছি, So 38. 38 দিয়েছি। Yes, sir. সাদিয়া আফরিন, yes, sir. আজমির হোসেন, Yes, sir. জাহিদুল ইসলাম তালুকদার, Yes, sir. আসানুল হক ইবন, Yes, sir. সুমন ইসলাম, সুমন অ্যাবসেন্ট। ফারহানা জান্নাত ইমু, Yes, sir. ফৌজিয়া রহমান, Yes, sir. আমির মিমাচ কি স্যার আছে ও স্যার ওর নেট প্রবলেম। আচ্ছা, সাদিকা তানজিল মিম, Yes, sir. মাশরুল হক, মাশরুল হক আছো? নেই, অ্যাবসেন্ট। ইসরাত জাহান, অ্যাবসেন্ট। সিনথিয়া ফারাম, Yes, sir. আছো? Ji, sir. আসিফ আহমদ, Yes, sir. জাহাঙ্গীর আলম তালুকদার, Yes, sir. ফারহান আক্তার, সরি ফারহানা আক্তার, Yes, sir. ঠিক আছে সরি ফারহানা আক্তার দিলাম। আচ্ছা, তাসনিমা আক্তার সুচি, Yes, sir. মামুনুর রশিদ, Yes, sir. মহিবুর রহমান দোহা, দোহা অ্যাবসেন্ট। জয় দাস, জয় অ্যাবসেন্ট। তানিয়া আক্তার, Yes, sir. তানভীরুল ইসলাম, তামজিদ, আব্দুল রব, Yes, sir. হ্যাঁ আপনারা চিন্তা করুন, এগুলি দিয়েছি দিয়েছি। 73 আসিফ ফাজান, আসিফ, আসিফ নেই। শাফিউল ইসলাম, শাফিউল, Sir 73. Asif. শাফিউল আছো? Sir 73. 73 দিয়েছি, 75 আছো? নেই, অ্যাবসেন্ট করে দিচ্ছি। 77 সাজ্জাদ Yes, হোসেন sir. সাগর, Yes, sir. জান্নাতুল Yes, মাওয়া, sir. স্যার জান্নাতুল মাওয়া আছে স্যার ওর নেট প্রবলেম। Sir, 77. 79 Yes, sir. 79 জান্নাতুল মাওয়া দিয়েছি। 79 রনি, Sir, 77. হাবিব মুহিত 81, Yes, sir. কাজী সাজেদুল ইসলাম, স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। সুস্মিতা সাহা তোমা, Yes, sir. তোমা অ্যাবসেন্ট। আফসানা আক্তার অ্যাবসেন্ট। হাফিজুল ইসলাম সিয়াম, Yes, sir. সাকিব আল হাসান, Yes, sir. সঞ্চিতা পাল, ইয়েস স্যার। ইরফান আকবর, মিরাজ হাসান আলিফ, Yes, sir. শেখ ফরিদ, Yes, sir. নাজিয়া বিলকিস, ইয়েস স্যার।
সুমাইয়া খাতুন, সুমাইয়া খাতুন অ্যাবসেন্ট। আরাফাত সরকার মুন্না absent। ফারাবি হাসান বিমন, Yes, sir. Yes, sir. শরীফুল ইসলাম, Yes, sir. নাসরিন সুলতানা অ্যাবসেন্ট। স্যার ও স্যার ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে। অসিত কুমার মন্ডল, স্যার ওর বাসায় কারেন্ট চলে গেছে। হ্যাঁ স্যার ওর বাসায় কারেন্ট চলে গেছে স্যার, ও ছিল ও, লাস্ট current চলে গেছে, আচ্ছা। জি স্যার। সুমাইয়া জান্নাত, Yes, sir. গোদলি, Yes, sir. রাফি, Yes, sir. আবিদা সুলতানা, আবিদা সুলতানা আছো? আচ্ছা এখন কে কে দিতে পারোনি? কারো কমেন্ট থাকলে বলো, নতুন আমি ক্লোজ করে দিতে চাই। স্যার 65 আইডি স্যার দিতে পারে নাই, ও ছিল 65 স্যার ক্লাসে। 65 65 তো দিয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তানিয়া, জি স্যার। আর কোনো প্রবলেম নেই? ঠিক আছে, তাহলে আমি, তোমরা যদি বলো আমি লিভ করি। স্যার 77 দিছেন। 77 77 তো অ্যাবসেন্ট দিয়েছি, এখন দিচ্ছি। সাগর জি স্যার। দিলাম। আর কোনো প্রবলেম? 75 অ্যাবসেন্ট এখানে দেখলাম। শাফিউল ইসলাম, আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। স্যার 37 সৌমিকা স্যার। কত? 37 স্যার। 37 Sir, 82. 37 হলো, এটা অ্যাবসেন্ট তো। সৌমিকা বিশ্বাস আছে? স্যার ও আছে স্যার, ও মানে ঢুকতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, দিলাম। আর কোনো সমস্যা আছে? Sir, 82. 82 82 82 82 হলো কাজী সাজেদুল ইসলাম, প্রেজেন্ট দিয়েছি তো। Sir, 83. 83 তে তমা অ্যাবসেন্ট। Sir, আছি আমি। আর কোনো সমস্যা আছে? আফসানা তো অ্যাবসেন্ট। আফসানা কত? 34 94 94 হলো ইরফান আকবর, প্রেজেন্ট প্রেজেন্ট আছে। আর কারো কোনো সন্দেহ অথবা সমস্যা নেই আশা করি। তাহলে এখন সিয়ারদের যে কোনো জন বলো, আমি বেরিয়ে যেতে চাই। আর কারো কোনো সমস্যা না থাকলে বেরোতে চাই। Sir, 86. 86 তো কোথায় ছিল? দিলাম। স্যার 19 9 কত? 19 স্যার 19050019 19 দিয়েছি তো। অর্ণব, জি স্যার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম তো ছিলাম না। ঠিক আছে। আর কোনো সমস্যা? অর্ণবকে দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে। সিয়ারদের তো কথা বলছো না, আর কোনো সমস্যা আছে? বের হবো? জি তোমাদের স্যার। অনুমতি ছাড়া তো বেরোতে পারছি না। জি স্যার। জি স্যার। সিয়ারদের বলতে হবে তো, ওয়াহিদ বা আমার ছাত্রী আরেকজন হলের, অথবা কে জানি, আমি তো এক্স্যাক্টলি জানি না হলের ছাত্রীটাই কিনা সিয়ার কিনা আরেকজন। জি স্যার, শেষ স্যার, কেউ নাই। ওকে ওকে।